যদি চাও রাজিও না, হারিয়ে দেবো, রাগাবে হেরে যাবে। তো আজকে আমাদের পডকাস্ট স্টার্ট হয়ে গেছে এবং আমার সামনে বসে আছে ওয়েস্ট বেঙ্গলের শর্ট হ্যান্ড ক্রিকেটের এক অন্যতম জনপ্রিয় প্লেয়ার প্রিন্স ম্যাক্সওয়েল। ওয়েলকাম স্যার অন টিআইএসএফ। থ্যাংক ইউ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম ইনভাইট করার জন্য। আমরা যখনই তোমাকে দেখি তোমার নামের সাথে ম্যাক্সওয়েল কথাটা অ্যাড হয়, প্রিন্স ম্যাক্সওয়েল, এটা কেন? ম্যাক্সওয়েল সেই সময় যখন আমি ক্রিকেট খেলা চালু করি 10-11 সময়, সেই সময় ম্যাক্সওয়েল ডেবিউ করে। অ্যাজ এ ক্যাপ্টেন তুমি যখন বোলার চুজ করো তখন চোখ বুঝলে কার কার নাম মাথায় আসে? তো যেই চারটে বলারকে নিয়ে আমি সবসময় খেলি, সেই চারটে বলারকে আমি সবসময় প্রেফার করবো। অরুণ, পান্ডে, ঝাড়খণ্ডী মানে রাকেশ আর শোয়েব। আমরা যখন ক্রিকেটের কথা বলি তখন কোথাও না কোথাও ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এই টার্মগুলো চলে আসে। তো সেক্ষেত্রে তোমার ক্রিকেটিং জার্নিতে তুমি কি এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলে? তো এখনকার দিনের ক্রিকেট যে জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গাটায় এটা মানে আজকালকার দিনে যে সমস্ত প্লেয়াররা খেলে তারা কিন্তু তাদের নিজের 100% দিয়ে খেলে। কিছু কিছু লিগ টুর্নামেন্টে এইগুলো আসে যে সামথিং মানে যেখানে পয়েন্টের ভাগ থাকে, যেখানে তোমার লাইফে মৈনাক বা রনির এক বিশাল বড় ভূমিকা আছে, সেটা কি? রনিদা বলতে পারো, একটা গার্জেনও বলতে পারো, বা বলতে পারো একটা খুব ভালো বন্ধু যার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারবে, বা এমন একটা দাদা যাকে তুমি যে তোমার সবসময় যে কোনো জিনিসে সাপোর্ট করবে। যদি খারাপ হয় সেখানে খারাপ বলবে, ভালোটাকে সেটাকে অবভিয়াসলি আরো সেটাকে এনকারেজ করবে, তোমার খারাপ সময় সবসময় পাশে থাকবে। তো রনিদা আমার লাইফে একটা বহুত বড় মানে আমার লাইফের একটা পার্ট বলতে পারো তুমি রনিদাকে। এখনকার যে ক্রিকেট ম্যাচগুলো চলে সেখানে স্লেজিং থাকবে না, এটা প্রায় অসম্ভব। তো একটা ক্রিকেট ম্যাচে একজন প্লেয়ারকে মেন্টালি ডিস্টার্ব করার জন্য স্লেজিং কতটা গুরুত্বপূর্ণ? যদি বলতে চাও আমার দিক থেকে স্লেজিং, তাহলে সেই স্লেজিংটা তখনই আমি করে থাকি যখন অপোনেন্ট কেউ আমার সাথে করে থাকে, আমি তার রিপ্লাই দিই। এটা সেটা সবাই জানে, আমাকে মানে কেউ যদি ট্রিট করে তাকে উত্তর সেটা পাওয়ার জন্য রেডি থাকতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি নিলয়। ওয়েলকাম টু আওয়ার লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। আজকে আমাদের চ্যানেলের গেস্ট ওয়েস্ট বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেটের এক অন্যতম জনপ্রিয় তারকা প্লেয়ার প্রিন্স ম্যাক্সওয়েল। তো আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে নেব তার লাইফ জার্নি, তার কিভাবে ক্রিকেটে আসা এবং মাঠে নামার পর অডিয়েন্স রিয়াকশন থেকে শুরু করে অডিয়েন্সদের ক্রেজ, সেই সব বিষয় নিয়ে, এবং তার পাশাপাশি তার পড়াশোনা এবং ক্রিকেটটিকে তার লাইফে কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে। তো আশা করছি আজকের পডকাস্টটি আপনাদের ভালো লাগবে। তো আর বেশি দেরি না করে স্টে টিউন উইথ আস, বিকজ দিস ইজ প্রিন্স ম্যাক্সওয়েল অন সুমন্ত্র অ্যান্ড ইন্দ্রজিৎ শো। আমরা যখনই শুনি তোমার নাম প্রিন্সের সাথে ম্যাক্সওয়েল কথাটা অ্যাড হয়, এটার পেছনে ইতিহাসটা কোথায়, মানে কোথা থেকে ম্যাক্সওয়েল কথাটা এলো? ম্যাক্সওয়েল কথাটা এসেছিল তো ওই সময় পাঞ্জাবের হয়ে ম্যাক্সওয়েল মিলার প্রথমবার আমরা ইন্ডিয়ান, যেহেতু আমি ক্রিকেটটা বাইরের খুব কম দেখেছি, ইন্ডিয়ান ক্রিকেট ছোট থেকে বেশি দেখেছি। তো সেই সময় ম্যাক্সওয়েল বলে একটা প্লেয়ার আছে যাকে দেখি খুব ভালো সে মানে রিভার্স সুইপ খেলছে। তো আমি আমার পাড়ায় যখন খেলতে যেতাম আমার দাদাদের সাথে ভাইদের সাথে, তারা সেই সময় ক্রিকেট খেলতাম, তো আমি শুধু রিভার্স শটই তখন মারতাম। তো তারাই বলতো যে ও তুই ম্যাক্সওয়েলের খেলা দেখে আজকাল ম্যাক্সওয়েলের রিভার্স শট মারছিস কি, বলে যে জানিস তোর মতো লং পিচেও একজন মারছে রিভার্স, তোর নাম ম্যাক্সওয়েলে দিয়ে দিতে হবে। এই যে ডাকা, এই একটা মানে টিটকারি একটা, সেই সময়কার আমাদের কাছে তো সেই ছোটবেলায় অত মোবাইলও ছিল না, তো তখন আমাদের এই আড্ডাটাই হতো, সেই আড্ডার সময়তেই এই নামটা অ্যাকচুয়ালি সব পাড়ার বন্ধুরা মিলে দেয় যে ম্যাক্সওয়েল, আর ওটা রয়ে যায়। সেইখান থেকেই তোমার ম্যাক্সওয়েল কথাটা add হয়। একদম একদম একদম। তোমার ক্রিকেটিং জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? ক্রিকেটিং জার্নি শুরু হয় প্রথমে স্কুল লাইফ থেকে। স্কুল লাইফে আমি যেই স্কুলে পড়তাম, সেই স্কুলে আমাদের দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, শর্ট হ্যান্ড ক্রিকেটাররা খেলতো, যেরকম উজ্জ্বল দা, রাহুল, তারপরে হচ্ছে আমার লেফটি মনোজ দা, এদেরকে আমি খেলতে দেখেছি। তো
ওদের যে ক্রিকেটের উপর যে প্যাশনটা আমার খুব ভাল লাগতো সেই সময়, তাদের 100% দিয়ে একটা গেমের উপর খেলা। তো এই খেলা থেকেই আমার শর্ট ক্রিকেটের উপর নেশাটা আসে, যে খেলতে আমার খুব ভাল লাগে। হ্যাঁ, প্রথম প্রথম খেলতে পারতাম না, অবভিয়াসলি ট্রাই করতাম। তারপরে এই স্কুল লাইফ থেকেই আস্তে আস্তে পাড়ার টুর্নামেন্টটা থেকে আস্তে আস্তে বাইরের টুর্নামেন্ট থেকে আস্তে আস্তে বড় জায়গায় খেলা, সেখানে পারফরমেন্স করে নিজের জায়গা বানানো, এই জিনিসগুলো একটা পার্ট বাই পার্ট এসছে আমার কাছে। আমরা জানি ক্রিকেটে অনেক ধরনের ফর্ম হয়, এর মধ্যে শর্ট হ্যান্ডটা স্পেশালি কেন? শর্ট হ্যান্ডার আমি তো বারবারই বলছি, আমি ছোট থেকে ফুল হ্যান্ড ক্রিকেটের আইডিয়াটা আমার কাছে অত বেশি ছিল না, সেটা যেহেতু আমি ফুল হ্যান্ড ক্রিকেট ডিউস বলে খেলতে দেখতাম টিভিতে, কিন্তু আমি সামনে দিয়ে ডিউস বল আমি কখনো দেখতে পেতাম না, ক্যাম্বিস বলেই খেলা হতো। আর স্কুল যেতাম, তো স্কুলে পড়াশোনার পর আমার ওই বাকি যে সময়টা ক্লাসরুমের বাইরে, সেটা পুরোপুরি এই শর্ট হ্যান্ড ক্রিকেট দেখেই আসা। তো তখন থেকেই মনে একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ, একদিন শর্ট হ্যান্ড ক্রিকেট খেলবো, আর একদিন শর্ট হ্যান্ড ক্রিকেট খেলে হয়তো সেই জায়গাটা করতে পারবো, এরকমই ছোটবেলা থেকেই আমার শখ ছিল। তাই আজও শর্ট হ্যান্ড ক্রিকেটেই আসি আমি। এমনি না যে ফুল হ্যান্ড ক্রিকেট আমার ভালো লাগে না বা আমি এখন দেখি না, অবভিয়াসলি তখন ছোটবেলাকার সময় ছিল। এখনকার দিনে ফুল হ্যান্ড ক্রিকেট আমার দেখতেও খুব ভালো লাগে, আমার যদি আমার পাড়ার বন্ধুদের সাথে খেলতে হয় আমার খেলতেও ভালো লাগে। তো ক্রিকেটটা অল ওভার ক্রিকেটটাই আমার কাছে খুব ভালো, বাট শর্ট হ্যান্ড ক্রিকেট অ্যাজ এ প্রফেশনাল খেলি বলে সেই জন্য শর্ট হ্যান্ড ক্রিকেটটাকে আমি বেশি প্রেফার করি। তো তুমি যখন ফার্স্ট তোমার খেলার জার্নি স্টার্ট করো, তখন একদিকে তুমি স্টুডেন্ট, তোমার পড়াশোনা চলছে, অন্যদিকে তোমার প্যাশন ক্রিকেট, বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছিল? সত্যি কথা বলতে বহুত মার খেয়েছি ক্রিকেট খেলার জন্য বাবার কাছে। সব জায়গায় গিয়ে খেলার মাঠ থেকে তুলে নিয়ে আসা, তো তাদের কাছে পড়াশোনাটা, অবভিয়াসলি আজকালকার দিনে পড়াশোনা না করলে লাইফে তুমি কোনো কিছুতেই এগোতে পারবে না। মানুষের যেরকম ক্রিকেট খেলাটাও মানে যে কোনো খেলাধুলার নেক থাকা দরকার, সেমনি পড়াশোনার দিকেও নেক থাকা দরকার। তো আমি ছোটবেলা থেকে একটু পড়াশোনা করতাম, আর মারা চাইতো আমি আরও বেশি এটাতে পারফরমেন্স করি। কপাল করে আমার এইচএসে মাধ্যমিকে ভালো রেজাল্ট চলে আসে। তারপরেও মানে সেই ওই পড়াশোনাটাকে নিয়েই মারা ভাবতো যে কেরিয়ার করবে। তো ঘর থেকে খুব একটা সাপোর্ট তখনও ছিল না, আর আজও বলতে গেলে সেই সাপোর্টটা আজও নাই। আজও ঘরের লোক সেই ক্রিকেট নিয়ে সেরকম একটু প্যাশনেবল না। তারা সবসময়, মা তাও এখন একটুখানি খেলাধুলা দেখে, তো বলে যে না, আজকে মায়ের সাথে কোথাও বাজারে গেলে যে 10টা লোক বলে যে প্রিন্স দা একটু তোমার সাথে তোমার খেলা দেখলাম ভালো লাগলো, তো মা তাও একটু অ্যাপ্রিসিয়েট করে, বাট বাবা মনে হয়তো অ্যাপ্রিসিয়েট করে, বাট আমার সামনাসামনি খুব কম অ্যাপ্রিসিয়েট করে। ওনার কাছে পড়াশোনা করে বিজনেস করাটাই বেটার ছিল। ডেবিউ ম্যাচের কথা মনে পড়ে? হ্যাঁ, একদম। অ্যাকচুয়ালি প্রফেশনাল ডেবিউ ম্যাচের কথা যদি বলতে চাই, আমি দুর্গাপুরের আমি ধরবো না, অ্যাকচুয়ালি আমাদের বাইরে টুর্নামেন্টে যখন আমি খেলতে যাই, আমার কাছে ওটাই সব থেকে বড় দিন ছিল যে আমি একটা বাইরে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। তো আমাকে রাহুল বলে একটা বন্ধু আছে আমার, ওর থ্রু থেকেই খেলা শিখেছি, ওর থ্রুতেই ক্রিকেটে আসা। তো এখনো খেলছে, এখনো ভালো প্লেয়ার, ও এস এন্টারপ্রাইজের খেলে। তো ও আমাকে নিয়ে যায় খেলতে কলকাতায় কেষ্টপুর সাইডে। তো ওখানে গিয়ে আমি 12 বলে মেবি 16 রান দরকার ছিল, আমি করতে পারিনি। তো ওইটা একটা আমার কাছে ডেবিউ ম্যাচও ছিল, প্লাস আমি খারাপ পারফরমেন্স করেছিলাম আমার নিজের লাইফে এত বড় একটা টুর্নামেন্টে। মানে ওই টুর্নামেন্টটাই আমার কাছে লাইফের সব থেকে বড় টুর্নামেন্ট মনে হচ্ছিল, জাস্ট বিকজ আমি ফার্স্ট টাইম কলকাতা ঢুকে গিয়ে আমি খেলছিলাম। এই তো আমার কাছে ওটা বহুত বড় একটা টুর্নামেন্ট ছিল, আমার কাছে ডেবিউ ম্যাচ। আমি মনে মনে ওটাই ভেবেছিলাম যে আজকে আমাকে এখানে পারফরমেন্স করতে হবে, মেবি তাহলে আমি এখান থেকে জায়গা পাবো। তো নিয়ে যায়, আর আমি 12 বলে 16 বা 18 রান এমনি কিছু করতে পারিনি। তো আমার ওটা মনে আছে এখন। তুমি এত টুর্নামেন্ট খেলেছো, এত লিগ খেলেছো, তা কোনো স্পেশাল মোমেন্ট? স্পেশাল মুমেন্ট বলতে গেলে আমার কাছে, মানে যেটা এখনো তোমার এখনো মেমোরি হয়ে আছে, হয়তো সেটা ফার্স্ট টাইমই হয়েছে। হ্যাঁ, আমার কাছে অবভিয়াসলি আমি যত বছর ক্রিকেট খেলেছি, আমার মেমোরেবল ডে যদি কোনোটা হয়ে থাকে, সেটা 11 পল্লী আমার ডেবিউ। তো 11 পল্লীতে ফার্স্ট টাইম যখন আমি খেলতে যাই, তার যেদিন খেলা তার সকাল 10টা 12টা অবধি আমি জানি না যে আমি টুর্নামেন্টটা খেলতে যাব। তো সেই সময় বাপ্পা স্টার বলে বাপ্পাদা আছে আমাদের, ও টিম করে। তো তো আমাকে ওর কোনো একটা প্লেয়ার মেবি যায়নি, কোনো ইনজুরির কারণে বা বাড়ির কোনো কারণ ছিল যায়নি। তো আমাকে ফার্স্ট বলে, ওরা পৌঁছে গেছিল অলরেডি কলকাতা, ওরা বলে তখন বাজছিল 11টা 12টা, ওরা বলেছিল আমাদের সন্ধ্যে 6টায় খেলা আছে, তুই কি খেলতে আসতে পারবি? তো আমি ওখানেই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমাকে এত বড় একটা টুর্নামেন্ট খেলার অপরচুনিটি দেওয়া হচ্ছে। তো যেহেতু পুরোটাই সেই সময় আমি, অঞ্জন,
এরা সব একদমই নর্মাল একটা টিম হিসাবে আমি কলকাতায় খেলতে যাই 11 পল্লী। আর 11 পল্লী তখনকার দিনে ওয়ার্ল্ড কাপ ছিল, মানে ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটি সেই সময়কার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় টুর্নামেন্ট, ওর থেকে বড় টুর্নামেন্ট হতো না। মানুষ স্বপ্ন দেখতো ওই টুর্নামেন্টে যাওয়া, গিয়ে পরে পারফরমেন্স করা। তো সেই টুর্নামেন্টে আমি যাই, আর গিয়ে পরে সেখানে আমি সব টিমকে হারিয়ে সিরিজ পাই। তো সেই সময় ওটা আমার কাছে অ্যামেজিং, মানে আমার লাইফের সব থেকে যদি কোনো প্রাউডেস্ট মুমেন্ট হয় যে ওটা, যেখানে আমি টুর্নামেন্ট দিন অবধি জানি না যে আমি খেলতে যাব কিনা, বাট তারপরে আমি কপালের থ্রুতে চান্স পাই, আর থ্যাঙ্কস টু বাপ্পাদা আমাকে চান্স দেয়। আমি যাই আর আমি টুর্নামেন্টের 100% দিতে পারি, আমি সব বড় টিমকে হারিয়ে আমি ওখানে ফাইনালিস্ট হই, আর আমি ওখানকার সিরিজ পাই। তখনকার দিনে মানে অজয় সঙ্গতির সিরিজের 11 পল্লীর সিরিজের জন্য লোক পাগল ছিল। তো সেই জায়গাটা আমি অ্যাচিভমেন্ট করতে পেরেছিলাম, এটাই আমার লাইফের সব থেকে বড় প্রাউডেস্ট মোমেন্ট। আচ্ছা, যখন ওই ম্যাচটা খেলতে গেছিলে হ্যাঁ, তখন ফ্যামিলিতে কি বলেছিল? ফ্যামিলিতে বলেছিলাম যে আমার বন্ধুর বিয়ে আছে বোনের, তো 3 দিনের জন্য আমাকে ওখানে যেতে হবে অ্যাজ এ কন্যাযাত্রী, সরি হ্যাঁ অ্যাজ এ কন্যাযাত্রী হিসাবে আমাকে ওখানে যেতে হবে, গিয়ে 3 দিন হয়ে ওদের বিয়েতে আমাকে থাকতে হবে আর খাটতে হবে। বাট মারা পরে জানতে পেরে গেছিল যে আমি খেলতে গেছিলাম। বাট যখন জিতে এসেছিলাম আর সিরিজ পেয়েছিলাম তখন বলেছিলাম, তো তখন তাও একটু রাগটা শান্ত হয়েছিল যে না থাক, আজকে কিছু বলবো না। তো সেদিনকে যখন আমি সেমিফাইনাল খেলতে নামি, তখন অবধি মা আমার কন্টিনিউ ফোন করে যাচ্ছে যে তুই কোথায়, ফোন তুলছি না, আমি ফোন তুললেই তো বক্সের সাউন্ডের আওয়াজ বোঝা যাবে, খেলতে যাচ্ছি বোঝা যাবে। তো সেই জিনিসটা সেই সময় আমি ফোনটা তুলিনি, পরে তুলে বললাম মা আমি এরকম জায়গায় খেলতে এসেছিলাম, ঘরে মিথ্যা বলে আমি আজকে এখানে জিতেছি, আমি সিরিজ পেয়েছি। তো সেটা খুব, আচ্ছা, যখন তুমি বললে হ্যাঁ, সেই মুহূর্তে তার এক্সপ্রেশন কিরকম ছিল, যখন expression- মানে হট করে যখন জানতে পারলো যে তুমি এরকম জায়গায় যাওনি, এরকম জায়গাতে গেছো? মায়ের তো প্রথম কথা তো বুঝতে পারছিল না যে আচ্ছা ও খেলতে চলে গেল, মায়ের কাছে ক্রিকেটটাও তো বড় জিনিসও ছিল না তখন। আচ্ছা খেলতে গেছে, তখন এবার বললো যে আচ্ছা ঠিক আছে যেরকম হয়েছে তুই বাড়ি চলে আয়। তাই আমি বললাম আমি রাতেই বাড়ি আসছি। বলছে না রাতে আসতে হবে না, থেকে যা, আমি আজকে রাতটা ম্যানেজ করে নিচ্ছি ঘরে, কাল সকালবেলা তুই বাড়ি আয়। তো ওদের রিয়াকশনটা ওরকমই ছিল যে কি করবে বুঝতে পারছিল না। আর পরের দিন এসে যখন দেখে যে আমি সিরিজ পাই, তো তখন হয়তো একটু ওদের রাগটা শান্ত হয়েছিল, বাট কথা তো শুনিয়েছিল অবভিয়াসলি। আচ্ছা, তোমার এরকম মনে হয়েছে কখনো, ধরো আমরা যখন বাড়িতে এরকম টকশো দিয়ে যাই, একটা কোথাও না কোথাও একটা সেই দিকে একটা মন টানার কাজ করে যে যখনই জানতে পারবে তখন কিরকম কি হবে? হ্যাঁ অবভিয়াসলি, ওটা তো ওই মাঠটা থেকে বেরিয়ে গেলেই আমার খুব ওই জিনিসটা মাথায় আসছিল। বাট যখন মাঠটায় নামছিলাম তখন ওই জিনিসটা পুরো মাইন্ড থেকে বার করেই নামছিলাম যে হয়তো এটা একটা নর্মাল ব্যাপার, একটা ছেলে কলকাতা থেকে কলকাতার বুকে অত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাবে, সেখানে প্রিন্সকে তখন কেউ চিনতই না, প্রিন্সের নামের কোনো ভ্যালুই নাই, না লোকে চেনে না কিছু। অবভিয়াসলি আমারও কনফিডেন্স এরকম ছিল না, বাট মনে মনে বিশ্বাস ছিল যে আমি করতে পারবো কিছু। তো গিয়ে ওখানে মাঠে নামার আগে অবধি ভাবছিলাম যে এই ম্যাচটা হেরে গেলে হয়তো বাড়ি চলে যাব, কি এই ম্যাচটা হেরে গেলে হয়তো বাড়ি চলে যাব। তো এই জিনিসগুলো মাথায় ঘুরছিল, বাট মাঠে নামার পর ওই জিনিসটা মাথা থেকে পুরোপুরি বার করে দিচ্ছিলাম। আর ক্রিকেটটা একটা খুবই একটা মানে একটা ওয়ান টাইপ অফ নেশা, যেখানে তুমি ঢুকে যাবে তো ওখান থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি কষ্টকর। আচ্ছা, তুমি যখন জার্নিটা শুরু করো ক্রিকেটের ফার্স্ট যখন জার্নি বা যখন যখন থেকে স্টার্ট করো, তখন কি এটা প্রফেশনাল হিসাবেই নেওয়ার চেষ্টা করেছিলে না? কখনোই না, আমি তো প্রথম থেকে ভেবেছিলাম যে কিছু করে হোক, পড়াশোনা করে হোক, হয় চাকরি বাকরি করবো না তো বাবার বিজনেসে ঢুকবো। তো এটা কখনোই ভাবিনি, বাট খুব ভালোবাসতাম খেলাটাকে। ইন ফিউচার যখন দেখলাম যে না এটা থেকে আমার সবকিছু হচ্ছে, আস্তে আস্তে আমি এটাতে ইমপ্রুভ করছি, তারপরে এখনো অব্দি আমি এটাকে প্রফেশনাল হিসাবে নিইনি, মানে নিয়েছি না, কেন নিয়েছি না নিয়েছি এটা বলা মিথ্যা কথা হবে, কারণ অন্য কিছু ট্রাই এখনো করছি। যদি অন্য কিছু আমার দ্বারা হয়ে যায়, বিজনেসে আমি যদি ঢুকে যাই, তবে আমি এই পুরোপুরি এই ক্রিকেট থেকে আমি মানে একদমই আলাদা হয়ে যাবো। আমি যে কোনো একটা পথই বেছে নেবো। আজ আমি ক্রিকেট খেলছি তো আমি ক্রিকেটই খেলবো, কাল যদি আমি বিজনেসে ঢুকে আমি ক্রিকেটকে চিরজীবনের জন্য বাই বাই বলে দেবো। আমরা দেখেছি লকডাউনের পর থেকে শর্ট হ্যান্ড ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। এর কারণ কি বলে তোমার মনে হয়? কারণ একটাই, সেটা হলো লাইভ। আজকালকার যে সমস্ত চ্যানেলরা আছে, দিশারি বলতে পারো বা আরও যে যারা চ্যানেল করে, আমার এত নাম মনে পড়ছে না এই মুহূর্তে, দিশারি আমার মনে পড়েছে, তো এদের ভূমিকাটা অনেক বড়। এরা ঘরে বসে বসে আজকে মোবাইলে তুমি খেলা দেখতে পাবে, এই জিনিসটা যে সম্প্রচারণ করে দিচ্ছে, আর লাইভটা নো ডাউট ওয়ান অফ মানে খুবই ভালো করছে, যেটা আছে লং হ্যান্ড মানে লং ক্রিকেটে আমরা দেখতে পারি যে খুব ভালো একটা। তো সেই অনুযায়ী আমি এদের কৃতিত্ব সব থেকে বেশি দেবো আফটার লকডাউন, যে এরা টুর্নামেন্টগুলোকে, আগেও ছিল এমনি না যে এরা আগে ছিল না লাইভ, বাট দিশারি আসার পর থেকে ওদের নানা রকম নতুন নতুন রকমের যে যে সমস্ত ওরা
জিনিসগুলো মানে কন্টেন্টগুলো তুলে ধরে, সেই কন্টেন্টগুলোর জন্য প্লাস যে প্রচার করার ওদের একটা আলাদাই টেকনিক আছে যেটা পাবলিকের মধ্যে অনেক বেশি চাঞ্চল্য করে দেয়। তো সেই জিনিসটা, সেই ক্রেজটা বাড়িয়ে দেওয়ার পিছনে এই লাইভের বহুত বড় হাত। তো শর্ট হ্যান্ড ক্রিকেট এটা লাইভেরই আমি সব থেকে বড় ক্রেডিট দেবো। শর্ট হ্যান্ড ক্রিকেটে প্রিন্স ম্যাক্সওয়েল একটা জনপ্রিয় নাম। তো এর পাশাপাশি আমরা বেশ কিছু পরিচিত মুখের নামও জানি বা পরিচিত মুখের নাম শুনেছি, যেমন জসিম, শাহজাহান, সবুজ, ওসমান। তো কোথাও না কোথাও প্রিন্স ম্যাক্সওয়েল ভার্সেস ওসমান মানেই একটা হাড্ডাহাড্ডি লড়াই। তো তোমাদেরকে ঘিরে দর্শকদের এত ক্রেজ কেন, মানে এর কারণটা কি? এটা এরকম না, মানে মাঠে ও চায় না হারতে, আমিও চাই না হারতে, হয়তো সেটার জন্য ও কিছু এগ্রেসিভ করে ফেলে, যেটা আমিও হয়তো অনেক সময় এগ্রেসিভ করে ফেলি। পাবলিক হয়তো সেই এগ্রেসিভ জিনিসগুলোই দেখতে চায়। আজকে যত পাবলিক আছে তারা বলছে ক্রিকেটটা এই, ক্রিকেটটা ওই, শর্ট হ্যান্ড ক্রিকেট এই, কিন্তু আলটিমেট ওরা সেই এগ্রেসিভ জিনিসগুলো হয়তো দেখতে চায়। সেই জন্যই পাবলিক এই সমস্ত জিনিস দেখছে, আনন্দিত হচ্ছে। আর এমনি কোনো ম্যাটার নেই। বাকি অ্যাজ এ তুমি যাদেরই নাম নিলে, এছাড়া শর্ট হ্যান্ড ক্রিকেট যারা খেলে তাদের যতজনই আছে তারা সত্যি খুব ভালো প্লেয়ার। তাতে আমার এগেনস্টে থাকুক কি আমার হয়ে খেলুক, তারা সত্যি সবাই বেটার প্লেয়ার, অনেক বেশি ভালো প্লেয়ার তারা। তো ব্যাস এটাই। শর্ট হ্যান্ড ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ অভয়, বর্তমানে সে HCA বাঁকুড়ার হয়ে খেলছে। তো একটা সময় তোমার আর অভয়ের জুটি দর্শকরা খুব লাইক করতো, কিন্তু এখন তোমরা আলাদা খেলছো, এর কারণ কি? এটার কোনো পার্টিকুলার যে কোনো কারণ আছে আমার বলে, মানে অনেকেই মনে করে এদের মধ্যে ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে যার জন্য এর আলাদা, এটা একদমই না। আজকে অভয় যখন ছোট ছিল তখন থেকে আমি ওকে দেখেছি, ও অনেক ভালো প্লেয়ার। আমি আগেও অনেক জায়গায় বলেছি, অনেক মানে তখনকার দিনে পডকাস্ট ছিল না, অনেক লাইভেও আমি বলেছি অভয় ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখনো আমার চোখে। তো আমার পর আমার নিজের ব্যাটিং ছাড়া যদি কারোর ব্যাটিংকে আমার নিজেরই অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে, তো আমার অভয়েরই ব্যাটিং অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে। ও অনেক ভালো প্লেয়ার। তো আমাদের মধ্যে এরকম কোনো ম্যাটার নেই যে ও আলাদা খেলে বলে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব আছে, এরকম কোনো ম্যাটার নেই। আমাদের মধ্যে সব ঠিক আছে। ও আমাকে এখনো দাদা হিসাবেই মানে কথা বলে, আমি ওকে ভাই হিসাবেই ভালোবাসি। যদি বলো আলাদা খেলার কারণ, তা আলাদা খেলার কারণ আমি চেয়েছি যে ও একটু আলাদা খেলুক। আজকে ও আলাদা খেলে তো আমার কোথাও না কোথাও ফিল হয়েছে যে আমি হয়তো আমার কিছু ব্যাড টাইমস, কিছু ব্যাড ফর্মের জন্য হয়তো ওর খেলাটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য চেয়েছি যে না, এখন ওর ভালো সময়, এই সময় যদি আমার জন্য কারোর টাইম মানে সময়টা খারাপ যাবে, আমার ব্যাড ফর্মের জন্য যে তার যদি খেলাটা অসুবিধা হবে, সেটা আমি কখনো করতে চাইনি। সেই জন্য আমি চেয়েছি যে না, ও আলাদা টিমে খেলুক, একটা ভালো টিম নিয়ে খেলুক, ও পারফরমেন্স করুক, তাতে ও বেটার ফিল করবে। আমি আলাদা যেরকম আছি আমি সেরকম একটা আলাদা নিজের বেস নিয়ে চলবো, এটাই আমার কাছে ভালো লাগে। এখনকার যে ক্রিকেট ম্যাচগুলো চলে সেখানে স্লেজিং থাকবে না, এটা প্রায় অসম্ভব। তো একটা ক্রিকেট ম্যাচে একজন প্লেয়ারকে মেন্টালি ডিস্টার্ব করার জন্য স্লেজিং কতটা গুরুত্বপূর্ণ? মেন্টালি ডিস্টার্ব করার জন্য যারা একটু শান্তভাবে ক্রিকেট খেলে তাদের জন্য হয়তো স্লেজিংটা একটু টাফ হয়, কারণ তারা অনেক কুল কাম ভাবে খেলতে থাকে। যারা একটু এগ্রেসিভ হয় তাদের কাছে স্লেজিং করলে তারা হয়তো আরো 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 বেশি এগ্রেসিভ খেলবে, এটা আমার মনে হয়। তো স্লেজিংটা পার্ট অফ গেম বলা হয় ঠিকই, কিন্তু সেটাও ঠিক টাইমে ঠিক জনকে করা উচিত, এটা আমার মনে হয়। ক্রিকেটের কালো ইতিহাসের মধ্যে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এই টার্মগুলো কোথাও না কোথাও জড়িয়ে আছে। তো তোমার এই ক্রিকেটিং জার্নিতে তুমি কি এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলে, বা তোমার কি এই ধরনের কোনো অভিজ্ঞতা রয়েছে? না, এটা আমার জীবনে কোনোদিনও আমি মানে পাইনি। আর আমি চাইও না যে আমার জীবনে যেন কোনোদিন এরকম একটা জিনিস কিছু আসে। আর আজকালকার ক্রিকেটে শর্ট হ্যান্ড ক্রিকেট যেই লেভেলে গেছে, সেই লেভেলে এই জায়গাটা হয়তো হয়তো এটা আমাদের ক্রিকেটে যারা মানে যারা আইকন হিসাবে খেলে তারা এই জিনিসটাকে অনেকটা মানে ম্যান্ডেটরি করে রেখেছে। আজকে সেটা অনেকটা হয়ও না, তাদের যেই হোক সে আইকনে, আমি স্পেসিফিক নাম বলছি না, কেউই নন আইকনও অনেক প্লেয়ার আছে যারা এখন অনেক ভালো খেলছে, তারাও কখনো আমার মনে হয় না জিনিসটাকে কোনোদিনও প্রশ্রয় দেবে। তাও যে ছোটখাটো লিগ টুর্নামেন্ট, লিগ টাইপের ফরম্যাট, আমি ছোটখাটো লিগ বলছি, বড় সড়ো লিগ না, যেগুলো ছোটখাটো লিগ টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট গুলোতে কি হয়, যদি কোনো টিম ধরো জিতে আছে, তার হারলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু আরেকটা টিম আছে সেই টিমটা হেরে তাকে জিততেই হবে,
তখন তার হয়তো এরকম অপরচুনিটি তখন একটু আধটু শুনতে পাওয়া যায়। নয়তো এমনি বড় যে সমস্ত আমাদের টুর্নামেন্ট গুলো হয়ে থাকে সেই টুর্নামেন্ট গুলোতে এই ম্যাচ ফিক্সিং জিনিসটা এখনো অব্দি তো আমি শুনতে পাই। বর্তমানে মহালয়া কাপ চলছে, সেখানে তুমি কালনা রকার্সকে রিপ্রেজেন্ট করছো, তো তোমার টিম সম্পর্কে কি বলবে? টিম সম্পর্কে এটাই বলবো যে টিমের সেটের বলার বা সেটের ব্যাটসম্যান আমার নাই ঠিকই, একজন দুজন করে আমার টিমে আছে, বাট টিম কোনো টিমই খারাপ হয় না। সব টিমই যদি 100% দেয় তাহলে সেই টিমে হয়তো রেজাল্ট পাওয়ার মানে চান্সেসটা বাড়ে। ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, কোন টিম কখন জিতবে, কে ভালো ফর্মে আছে বলে সে জিতবে আর কেউ খারাপ ফর্মে আছে বলে সে হারবে, এটা কখনোই না, অন্তত শর্ট হ্যান্ড ক্রিকেটটা একদমই না। আর পুরোপুরি আনপ্রেডিক্টেবল এটা একটা গেম। তো আমি যেই টিমে খেলছি আমি সেই টিমে আশা করি যে আমার কিছু হয়তো করতে পারবো না, এটাও একদম ফ্যাক্ট, কিছুই না করতে পারি। আবার আমার মনে হয় যদি আমরা 100% দিই আর একটু যদি আমাদের কপাল সাথ দেয় তাহলে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট করতে পারবো। জেনারেলি আমরা দেখি যে একটা ক্রিকেট ম্যাচের রেজাল্ট চেঞ্জ করতে মিনিমাম একটা ওভার লাগে অথবা একটা উইকেট লাগে। একদম। তো সেক্ষেত্রে পুরোপুরি ক্রিকেটটা তোমার 100% হার্ডওয়ার্ক আমি কখনোই বলবো না। হার্ডওয়ার্ক 50%, 60% হার্ডওয়ার্ক, 40% লাক। একদম। কারণ তুমি হয়তো অনেক ভালো ব্যাট করছো, হঠাৎ তুমি আউট হয়ে গেলে, ক্যাচ আউট হয়ে গেলে, এজ হয়ে গেল, বল বাইরে চলে গেল, আউট হয়ে গেলে তুমি সেখান থেকে তুমি গেম হেরে যেতে পারো। আবার এরকমও অনেক সময় হয়েছে যে হারা গেম আমরা জিতে গেছি, আমরা যেই বলটা এজ লেগেছে সেটা বাউন্ডারি রোতে যেটা থাকে তো লেগে 6 হয়ে গেছে, আমরা জিতে থরি কেউ মারতে গেছে, লেগে গেছে। তো 60-70% হার্ডওয়ার্ক, 30% লাক চাই এই ক্রিকেটে। মাঠের বাইরে প্রিন্স ম্যাক্সওয়েল কেমন? মাঠের মধ্যে প্রিন্স ম্যাক্সওয়েলের যে অ্যাগ্রেশন থাকে, মাঠের বাইরেও কি ব্যক্তিটা সেই রকম? যারা আমাকে চেনে তারা সবসময় জানবে মাঠের বাইরে আমি একদম এগ্রেসিভই না, নিজের মধ্যে নিজের থাকারই বেশি চেষ্টা করি। আর কোথাও যদি তুমি বলো যে নিজেকে যদি জানতে হয়, অ্যাটলিস্ট আমি সবাইকেই বলি বা তোমাকেও বলছি আজকে, তুমি কি সেটা যদি তোমাকে কখনো জানতে হয় তো তোমার সেই বন্ধুদের কাছে চলে যাও, ওরা তোমাকে সব দেখিয়ে দেবে তুমি কি। তোমার ছোটবেলাকার বন্ধু হোক কি তোমার ক্লোজ ফ্রেন্ড হোক, তুমি তাদের সাথে গিয়ে 1 ঘন্টা টাইম স্পেন্ড করো, তুমি কি সেখান থেকেই তুমি বুঝে যাবে। তো তোমাকে এটা বাইরের কারো কাছ থেকে জানতে আমার মনে হয় না প্রয়োজন হয়। তবে বাইরে আমি মাঠে যেরকম অ্যাগ্রেসিভ, বাইরে আমি ওরকম অতটা অ্যাগ্রেসিভ, অতটা কি একদমই অ্যাগ্রেসিভ না। খেলার সময় হয়ে যায় এগুলো, অ্যাড্রিনালিনের জন্য হয়তো, এক্সাইটমেন্টের জন্য কি জেতার জন্য হয়ে যায়, বাট মাঠের বাইরে আমার ফিল হয় যে অ্যাকচুয়ালি আমি খুব কম মিশি, যেটা সব থেকে মেন। আমার বন্ধু বান্ধব সার্কেল আমার আশেপাশে মানে খুবই কম আমি বেরোই, যারা দুর্গাপুরে থাকে তারা সবাই জানে যে আমাকে খুব একটা বেরোতে দেখা যায় না। আমি আমার ওই একটা ক্লাব আর 2-3টে বন্ধুর বাড়ি, 5-6টা বন্ধু আছে, ওদের বাড়িতে আমি যাই, ওরা আমাদের বাড়িতে আসে, ব্যাস এটাতেই ইয়ে। তো বাইরে একদমই এগ্রেসিভ না আমি, মানে একদম নর্মাল লাইফস্টাইল। একদম নর্মাল লাইফস্টাইল লিড করি। তোমার জীবনের রনি বা আমরা যাকে মৈনাক দে বলে চিনি, তার গুরুত্ব কতটা? অ্যাকচুয়ালি মৈনাক দের সাথে মানে আমার লাইফে প্রথম যখন ওর সাথে আমার মানে কথাবার্তা হয় বা দেখা, ওকে আমি চিনি, তখন ও আমার এগেনস্টেই সবসময় থাকতো, অ্যাজ এ এগেনস্ট। ও আমার হয়ে প্রায়, আমি ওর এগেনস্টে প্রায় 4-5 বছর ওর অ্যাকচুয়ালি মাঠে ফিল্ডেই ওর সাথে পরিচয়। তো ওর টিম আমার টিম সবসময় আলাদা থাকতো তখন, সেই সময় থেকেই আমার ওর সাথে পরিচয়। বাট আফটার, প্রতিটা প্লেয়ারেরই জীবনে একটা ডাউনফল আসে, একটা অফ সময় চলে। তো আমি সেই সময় ফিল করেছি যে মৈনাক দে এমন একটা জিনিস যে ও যখন আমার ফর্মে ছিলাম আমি তখন আমার এগেনস্ট খেলেছে, কিন্তু যখন আমার একদম ডাউন চলে আসে তো সব সময় আমার পাশে ছিল। এই জায়গাটা আমার ওকে খুব ভাল লাগে, এই জায়গাটার জন্যই আজকে মৈনাক দেব আর অনিদা বলতে পারো আমি ওর বহুত ক্লোজ হই। ইভেন আজ আমার লাইফের অনিদা একটা মানে প্রিন্স ম্যাক্সওয়েলের মানে যে যখন ম্যাচুরিটির সময়, গ্রোথের সময়, সেই সময় মৈনাকদের একটা বহুত বড় হাত আছে। আজ মৈনাক দেখে তুমি যদি অ্যাজ এ কোনো মানে ডেসক্রিপশন দিতে যাও, ও আমার দাদাও বলতে পারো, ও আমার বন্ধুও বলতে পারো, ও আমার গার্জিয়ানও বলতে পারো। ও ও ওর ডিসিশন, ওর ওর কথা, আমি যদি আমার মা বাবার পর
কারোর শুনে থাকি, যে মানে যেটা শুনি সবারই, মা বাবারটা সবার আগে বেশি শুনি। তারপর যদি কারোর কথা আমাকে, মানে ধরো আমি এটা জাজ করলাম যে আমি এটা করব, তো ও যদি বারণ করে একবার, তো আমি এক দুবার হলেও ওই কথাটা নিয়ে ভাবি। তো মৈনাক দে আজকে আমার লাইফের একটা একটা ওয়ান অফ, মানে খুব বড় একটা পার্ট তুমি বলতে পারো। আজকে ম্যাক্সওয়েলের অফ ফর্মেন্স থেকে শুরু করে 2021-22-এ কাম ব্যাক করা, আবার 23-24 নর্মাল চলে যাওয়া, এই সিজন নতুন আসছে, এর প্লাস একটা মানে গ্রোথ ডেভেলপমেন্টের জন্য যে জিনিসটা দরকার, সেটা সবসময় আমি মৈনাকদের কাছ থেকে, আমার রনিদার কাছ থেকে আমি পেয়ে থাকি। রনিদার সাথে থাকলে আমার কখনো বোর ফিল হয় না। আজকে যদি আমার ভালো লাগছে না, তাতেও রনিদার সাথে থাকলে আমার সেই বোর ফিলটা কেটে যায়। ও আমার ভালো সময় আসছে বা আমি চলছি, সেই সময় আমি রনিদার সাথেই থাকতে চাই। তো ওর সাথে টাইম স্পেন্ড করাটা আমার কাছে একটা রিলিফ টাইপের ব্যাপার। তো ও আমার লাইফের একটা বহুত বড় পার্টি তুমি বলতে পারো। আজকের ডেটে ইভেন ইন ফিউচারও ওরই ডিসিশনেই আমি মেবি ও আমার খারাপ ভাববে না, এটা আমার সবসময় একদম মানে পুরো চির ধারণা। ও আছে, ওনার যিনি ওয়াইফ আছে, আমার দিদি বলি আমি, তো দিদিও আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখন আজকে আমার অনেক কিছু মানে Up and downs আপ অ্যান্ড ডাউনস গেছে, সেই সময় দিদিও আমার বহুত হেল্প করেছে, যেমন রনিদা তেমনি স্বর্ণালিদি। তো এই দুজন মানুষকে আমি আমার মা বাবার পরই রাখি, অ্যাজ এ গার্জেন বলতে পারো, অ্যাজ এ সব কিছু বলতে পারো। তো এই রনিদার মৈনাক দে যে মানুষটা আছে, সে আমার লাইফের বহুত বড় একটা পার্ট। সব কিছু বলতে পারো, হ্যাপিনেস বলতে পারো, বা সঠিক পথ দেখাবার লোক বলতে পারো। যে কোনো জিনিসের আমি সাজেশন, যেটা হয়তো আজকে আমরা বড় হয়েছি, আমরা কিছু জিনিস যেটা আমরা ঘরের সাথে শেয়ার করতে পারি না, একদম আমি যে যাক ফোন করলে দুটো মানুষ সবসময় ফোন তুলে কি করতে হবে কি না করতে হবে, কোনটা করলে বেটার, ইভেন যে কোনো জিনিসে যদি আমি কিছু খারাপ করি, সেই জিনিসে আটকানো, সব জিনিসে এই দুটো, যেমন রনিদা তেমনি দিদি আছে স্বর্ণালিদি। তো এদের দুজনের পার্ট সব, মানে ওদের হাত সবসময় থাকে, তাতে ক্রিকেটে বলো পার্সোনাল লাইফে বলো। তো ওরা আমার লাইফের একটা পার্ট, যেরকম একদম আমার মা বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার ক্রিকেট, সেমনি রনিদাও আমার লাইফের একটা বহুত বড় পার্ট। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ব্যাক সাপোর্ট, এভরিথিং এভরিথিং। আমি যদি আজকে কোনো কথা যেটা প্যারেন্টসদের সাথে শেয়ার আমি করতে পারছি না, তো সেটা আমি বেঝিঝক ওকে বলবো। আর ও সেটাতে জাজ করবে না যে আমি সেটা না। কেন বলছি, ও কিন্তু ওই জিনিসটাকে নিয়ে ভাববে যে ও কেন বললো, সলিউশন দেওয়ার চেষ্টা ও করবে। সলিউশন দেওয়ার চেষ্টা করে। তো আমার লাইফে রনিদার একটা বহুত বড়, মানে ও ও আজ অনেক বড় আমার কাছে, অনেক বড় একটা জিনিস। একদম। তোমার বন্ধু বলতে কারা আছে বর্তমানে এবং তাদের গুরুত্ব কতটা? দেখো, বন্ধু যদি এই টপিকটা ইউজ করি, আমার বন্ধু হাতে গুনে বলে দেবো 6 থেকে 8টা। 6 থেকে 8টার মধ্যে বাপ্পা, বনু, শুভেন্দু, চিরে, অমিত, শিবম, এরা আমার ছোটবেলাকার বন্ধু। ইভেন বাপ্পা আর বনু যার কথা আমি বলি, এর সাথে আমি KG-A থেকে আছি। আমার মা ওর মা একই স্কুলে আমাদেরকে দিয়ে আসতো, সেই ছোটবেলায় স্কুলে ঢুকবো না কান্না থেকে শুরু করে আজ প্রায় আমার বয়স 30 বছর হতে চললো। প্রথম 5 বছর ওকে আমি চিনি নাই, 25 বছরের বন্ধুত্ব আমাদের মধ্যে আছে। বন্ধুত্বটা আমার কাছে শুধু এই 5 জনের জন্য প্রিকসিয়াস। আমি আর এই 5-6 জন যাদের তোমার আমি নাম বললাম, এদের জন্যই আমার কাছে বন্ধুত্বটা হচ্ছে প্রিকসিয়াস। আমি আজকে বন্ধুত্ব যে ফিলিংসটা পাই, হয়তো আমি তোমাকে আগেও বললাম যে আমি খুব বেশি একটা বেরোই না, কিন্তু এদের কাছেই আমার যেতে সব থেকে বেশি ভাল লাগে, কারণ এরা তোমাকে জাজ করিয়ে দেবে তুমি কি, তুমি ঠিক না তুমি ভুল, এর কাছে তুমি চলে যাবে। তুমি এমন কোনো ব্যাপার না, তুমি আজকেই কত তারিখ, আজকে ধরো 2 তারিখ, আমি এখানে খেলবো, কালকে বাড়ি যাবো, ঠিক 6:30 বাজবে, কোথায় রে, এ তো আসছি, আয় চলে আয়, আসার সময় 2 বোতল নিয়ে চলে আসবি আমার কোনো বলতে লজ্জা নাই, আমার এটা কোনো ব্যাপার না, আয় 2 বোতল নিয়ে চলে আসবি। বসলাম ওখানে গিয়ে বিন্দাস কথা হলাম, কথার মধ্যে ক্রিকেটটা ওদের কাছে থাকেই না। আজকে আমি তোমার কাছে এসে এসে ক্রিকেটার হিসাবে, একদম আজকে আমি কথাও যাবো, সে প্রিন্স দা তুমি ক্রিকেটার জিনিসটা থাকে। আজ যদি আমি ধরো 10টা টুর্নামেন্টে, বড় বড় টুর্নামেন্টে 0 করি না, পডকাস্টে আমি আসবো না, যে 100 করবে সে আসবে। একদম। কিন্তু ওদের কাছে যখন আমি যাই, ওই প্রিন্সটা একজন বন্ধু হিসেবে শুধু যায়, ম্যাক্সওয়েলটা যায় না।
কিন্তু বাকি সবার কাছে প্রিন্স ম্যাক্সওয়েলটা যায়। ম্যাক্সওয়েলের জন্য কিন্তু প্রিন্সের ভ্যালু আছে ওখানে, একদম কিন্তু ওইখানে গেলে শুধু প্রিন্সেরই ভ্যালু আছে। ওখানে যাওয়ার পর থেকে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা নাই, হলেও মাঝে সাঝে তুই এটা করতে পারতি, ভালো খেললি, কোনো ব্যাপার না, নেক্সট হবে। ওখানে আমি 100 মেরে গেলেও যা, আমি 0 করে গেলেও তাই, আমি 10টা টুর্নামেন্টে সিরিজ পেলেও যা, আমি সিরিজ না পেলেও ওখানে তাই। তো এই আমার যে এই 6, 7, 8টা বন্ধু আছে, এই বন্ধুদের কাছে যাওয়াটা আমার কাছে একটা মানে শান্তির ব্যাপার। কথায় আছে তুমি ওই বন্ধু আমার কাছে, আমার মতে বন্ধু 6 থেকে 8টা হওয়া উচিত, বাকি সব ভিড়। তুমি যাদের সাথে মিলবে ওটা ভিড়, ভিড়ের সাথে তুমি ঘুরছো, আজকে লোক আসছে, হ্যাঁ তুমি যাচ্ছ, লোক দেখছে, এগুলো আমার কাছে ভিড়। আমার কাছে ওই 7-8টা বন্ধুই আমার কাছে আমার লাইফের সবকিছু। আমি এরপরে ভাবি না, এর এগেনস্ট কিছু ভাবি না, এর পরেও ভাবি না। আমাদের অনেকে ভাবে প্রিন্স বহুত অ্যারোগেন্ট, প্রিন্স কথা বলে না, অ্যাকচুয়ালি আমি মিশতে পারি না কারোর সাথে, যেটা ফ্যাক্ট। আমি কারোর সাথে ফট করে গুল মিলাতে পারি না, কিন্তু কি করব, ছোটবেলা থেকেই তো আমার ফ্রেন্ড সার্কেলটা ওটাই রয়ে এসছে। আমি বাইরে কোনোদিনও দুনিয়ায় দেখলামই না যে বাইরে বন্ধুদের সাথে মিশে। আজকে আমি খেলতে যাই, বাইরে গেলে রনিদার বাড়িতে গিয়ে থাকি, বা আজকে কখনো অভয়দের সাথে খেললাম, আজকে অরুণ পান্ডে, ঝাড়খণ্ডী, আমি, বুয়া, বিমল এদের সাথে খেলছি। খেলার পার্টটা, বন্ধুদের জায়গাটা আলাদা। ওখানে যাও তুমি গিয়ে, কিন্তু তুমি যে রিলিফটা পাবে সেটা তুমি ওই বন্ধুদের কাছেই পাবে। তো আমার বন্ধুগুলো আমার কাছে প্রিকসিয়াস, ওদের কাছে ওটা কোনো ম্যাটারই না। বললাম তো, মানে যখন যেরকম হলো, আয় চলে আয়, এরকমও না পয়সা পাতি নিয়ে কোনো চাপ। এখন সিজন চলছে, ও ভাবছে আমার কাছে টাকা আছে, আসার সময় 2 বোতল নিয়ে আসবি, যখন বর্ষাকাল চলে চলে আয়, আমি বুঝে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। আমাদের মধ্যে সব কোনো মানে লাজ লজ্জা জাত বিচার ওসব কিছু নাই। মানে একটা শান্তির জায়গা। শান্তির জায়গা মানে ওখানে গেলেই আমি নিজেকে নিজে চিনতে পারি আমি কি। তুমি নিজেকে নিজে চিনতে হবে, তুমি চলে যাও বন্ধুদের কাছে, তুমি দেখো। এই তোমাকে আমি বললাম না যে বোতলের ব্যাপার, আজকালকার দিনে নেশা করাটা অনেকে খারাপ বলে মনে করে। আমি তাদেরকে, আমি 100 বার নেশা খারাপ, লিভার খারাপ, আমি প্রতিদিন কাউকে খেতে বলছি না, আমি কাউকে বলছি না যে তুই প্রতিদিন খাও, কিন্তু কোনো সময় একা, কোনো সময় নেশা করে দেখবে, অনেক খারাপ লাগে, কেউ পারে না। আমার কাছে নেশা করার জায়গাটা আজকে বলতে পারো যে হ্যাঁ, প্রিন্স গেল 2 প্যাক হুইস্কি খেয়ে নিল, কি একটা বিয়ার খেলো, এই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে খাওয়াটা ম্যাটার করে না, আমার কাছে ওই বন্ধুদের সাথে বসে টাইম স্পেন্ডটা, ওইটা নেশা আমার কাছে। যদি আমার নেশা যদি কিছু হয়ে থাকে, আমার কখনোই না আমার হুইস্কিতে নেশা হয়, না আমার ভোদকাতে নেশা হয়, না আমার বিয়ারে নেশা হয়, আমার কিছুতে নেশা হয় না। কিন্তু আমার বন্ধুদের কাছে গিয়ে ওদের সাথে পার্টি করাটা, ওদের সাথে থাকাটা, আর ওই মাহলটা যেটা ক্রিয়েট হয়, আমার নেশা ওইটাই। আমার সন্ধ্যে 6টা বাজলে আমার বন্ধুদেরকে লাগবে, তাতে আমার বোতল এলো, হুইস্কি এলো, কি এলো না এলেও কোনো ব্যাপার না, কিন্তু আমার বন্ধুদের লাগবে। তো এটাই আমার কাছে, আমি পুরো সিম্পল মানুষ। আমার কাছে কোনো কিছু লোকানোর নাই। যে অনেকে বলতে পারে যে হ্যাঁ, তুমি এখানে পডকাস্টে এসে ওপেন বলছো, তুমি হুইস্কির প্রচার করছো, এরকম কোনো ম্যাটার না। এগুলো বহুত বাজে জিনিস, কখনোই সেবার না। আমরাও পার্টি আমাদেরও হয় সপ্তাহে 2 দিন 1 দিন, কিন্তু আমার কাছে নেশা মানে কখনোই মদের বোতলটা না। ওই মদের বোতলের সাথে 5-7-8টা বন্ধু থাকবে, ওদের সাথে হাসি হালসা, একে ওকে টিজ করা, এই জিনিসটাই ম্যাটার। আচ্ছা, তুমি যখন ফ্রেন্ড লিস্ট বললে তাদের মধ্যে আরেকটা নাম ওঠা আসলে গোলু, এই ব্যাপারে যদি কিছু বলো। গোলু ছিল আমার, যখন আমি যখন আমি নাম করার পিছনে যদি আমার যতটা ক্রেডিবিলিটি আছে, আমি ভালো ব্যাটিং করেছি যতটা, তো আমি যতটা ভালো ব্যাটিং করতাম সেটার পিছনে আরেকটা জনের কারো হাত ছিল, সেটা হচ্ছে গোলু। আমার আজকের ডেটে আমি অনেক প্লেয়ারদের সাথে নিজের লাইফে খেলেছি, বাট আমি কখনো গোলুর মতো বলার আজ অব্দি আমি দেখতে পাই আমার নিজের চোখে। অনেক বলার এসছে, অনেক বলার গেছে, ওই রকম এগ্রিস, মানে ও যে এরকম একটা জেতার না একটা ভুক ছিল ওর মধ্যে, যে কোনো গেম ও লাস্ট বল অব্দি নিয়ে যেত। এই জিনিসটা আমার ওর কাছে খুব ভালো লাগতো, আর পুরো এগ্রেসিভ ছিল। আমারও আজকে যদি তুমি বলো অ্যাজ এ বলার, আমি এরকম এগ্রেসিভ বলার প্রচুর কম দেখেছি। আর তেমনি হচ্ছে আজকালকার দিনের বলারদের যেরকম আছে যে ওরা নিজের 100% দেয়, গোলু নিজের মাঠে যেরকম ওদের মধ্যে 100% দিত, বাট ওর ওর দিমাগটা, বলের জায়গা, বল কোন ব্যাটসম্যান কি খেলবে, এই রিড করাটা গোলুর কাছে বহুত বড় একটা মাস্টার মাইন্ড ছিল। তো আমার ভালো ব্যাটিং করার পিছনে যেরকম গোলুর অনেক বড় কৃতিত্ব আছে, আর আমার এই নামটা হয়েও ছিল প্রিন্স গোলু থেকেই। তো গোলু আমার চোখে একটা বহুত বড় বলার, প্লাস আমার বন্ধুও বলতে পারো। যখন ধরো খেলা চলে, তখন তুমি একটা অন্য লাইফস্টাইল লিড করো,
অফ সিজন যখন থাকে তখন তোমার ডেইলি রুটিন কি থাকে? সেম, সকালে ঘুম থেকে উঠলাম, খাবার খেলাম, শিশুর ঘরে কাজ থাকলে কাজ করলাম, দুপুরবেলায় আরামসে আবার লাঞ্চ করলাম, একটু দুপুরবেলায় গেম পাবজি খেললাম, খেলা হলো ঠিক 6টা 7টা বাজবে, বন্ধুরা ফোন করবে, বন্ধুদের ওখানে গিয়ে সবাই মিলে ক্লাবে একসাথে গেলাম, আড্ডা মারলাম, রাত্রি 10টা 11টা অবধি, বাইক নিলাম, বাড়ি এলাম, আবার ঘুমিয়ে গেলাম। আমার কোনো কিছু আমি এক্সট্রাঅর্ডিনারি করি না। আমার সিম্পল পুরো এই যে রুটিনটা, এটা আমার সারা বছরের রুটিন। সেই সময় যদি খেলা থাকলো বা অন্য কোনো কাজ থাকলো বা কারো কোনো জায়গায় যেতে হবে হলো, সেটা অ্যাড হয়, বাকি প্রতিদিন সেমই থাকে আমার। ডায়েট মেনটেনের ক্ষেত্রে তুমি কি করো? ডায়েট মেনটেনের ক্ষেত্রে আমি কিচ্ছু করি না, কিন্তু অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার যারা আজকালকার দিনে ক্রিকেট খেলছে তাদেরকে ডায়েট মেনটেন করা বহুত বেশি দরকার। আজকে আমরা উসমান দাকে দেখতে পাই, আজ 39 বছর 40 বছর বয়সে এসে উসমান দা যেরকম ফিট, এটা একটা মানে কি বলবো বিগেস্ট অ্যাচিভমেন্ট আজকালকার দিনের। ওকে দেখে শেখা উচিত, মানুষ যত প্লেয়াররা আছে তাদের ওকে দেখে শেখা উচিত, ডায়েট মেনটেন করা উচিত, ফিটনেস আনা উচিত। হ্যাঁ, কিন্তু আমার ব্যাপারে বলতে চাই আমি করি না, আমার পছন্দ নাই সব। আচ্ছা ধরো তুমি এই যে মেনটেন করছো না, এটা তোমার কখনো মনে হয় খেলা চলাকালীন বা খেলার পর যদি করতাম তাহলে হয়তো ভালো হতো? হয়তো এটা কখনো আমার ফিল হয়নি, কারণ আমার ক্রিকেটটা প্রথম থেকেই মনে হতো যে আমার মনের জোরে খেলা। যখন আমি পাতলা ছিলাম তখনও আমার মনের জোরে খেলা, আজকে আমার ওয়েট গেইন হয়েছে তাতেও আমি মনে করি ক্রিকেটটা আমার মনের জোরে খেলা। আমি হয়তো যারা ক্রিকেট দেখে, আমার ফিল্ডিং এখনো অব্দি কমজোর হয়নি, এটা আমাকে সবাই বলে যে তুই, আমার টিমেরই ছেলেরা বলে তুই মানে বল ধরে নিস ঠিকঠাক। তো আমি বলি আমার ক্রিকেটটা পুরোটাই মনের জোরে, পুরোটাই এগ্রেশনের উপর, পুরোটাই মনের জোরে আমি ক্রিকেট খেলি। তো আমার কাছে স্পেশালি আমি ডায়েট মেনটেন করি না, বাট প্রতিটা ক্রিকেটারকে ডায়েট মেনটেন করা উচিতই উচিত, একদম 200% উচিত। ফিটনেসটা করা একদম উচিত। যারা ডায়েট মেনটেন করে না তারা বেশি দিন ক্রিকেট, আমিও বেশি দিন ক্রিকেট খেলতে পারবো না, যারা মেনটেন করছে না তারাও খেলতে পারবে না। তোমার এই যে জার্নি, ক্রিকেট জার্নি, মেন ইন্সপিরেশন কোথা থেকে? ইন্সপিরেশন বলতে মানে কাউকে দেখে বলছো? যদি বলতে চাও, যখন খেলা দেখে উঠি তখন রাহুল সরকারকে দেখেই আমার ক্রিকেটটা খেলতে ভালো লাগলো। হ্যাঁ, তবে আমার যেই ক্রিকেটিং শট, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরে একটা দাদা ছিল নান্নেদা। আজকালকার দিনে সবাই বলে যে প্রিন্সের রিভার্স সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে ভালো, বা আমি ভ্যারাইটি এনেছি, বা রিভার্সের উপর একটা শট খেলে ক্রিকেট খেলা যায়, এটা আমি দেখেছি না। আমি আজ থেকে 10 বছর আগে আমি নান্নেদা বলে একজন প্লেয়ার আছে, আমি ওর খেলা দেখে শিখেছি। তো যদি ইন্সপিরেশন বলতে পারো তাহলে শর্টসের দিক থেকে রাহুল, শর্টসের দিক থেকে নান্নে, আর ক্রিকেটের যদি বলতে পারো যে আমি যাকে দেখে আমার খেলতে ইচ্ছা করেছে সেটা রাহুলই ছিল। কালনাতে তোমার প্রথম আসা কুণালদার হাত ধরে, এই পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা হয়েছিল আজ থেকে 3 বছর আগে, মেবি 3 থেকে 4 বছর আগে। তো আমাকে দাদা ফোন করে বলে খেলতে আসতে হবে। তো দাদার হয়ে খেলতে আসি, এরকম যেরকম অন্যান্য স্পন্সরের হয়ে আমি খেলতে যাই। বাট দাদার সাথে মিশে পড়ে একটা জিনিস খুব ভালো লাগে, যে ও স্পন্সর জিনিসটা দেখায় না। ও যে একটা স্পন্সর, তার যার একটা একটু ইগো থাকবে। ও আসার পর থেকে হ্যাঁ ভাই বল, এই করি ওই করি, চল খেতে যাই, চল একটু ক্রিকেট খেলি, চল এটা করি। ও পুরোপুরি বিন্দাস একটা ছেলে, যেটার জন্য আমাকে ওর কাছে খেলতে, আমি বছরেও একটাই টুর্নামেন্টে এন্ট্রি করে, এই টুর্নামেন্টে আমি ওর হয়ে খেলি। আমার সত্যি ওই টুর্নামেন্টটা খেলতে খুব ভালো লাগে, জাস্ট বিকজ টুর্নামেন্টটা নিয়ে আমি তো কোনো কথাই বলবো না, রাজবাড়ি ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। কিন্তু এই কুণালদার জন্য আমি টুর্নামেন্টটা আরো বেশি খেলতে আসতে ইচ্ছা করে। আজকে যেমন দেখো আমার রাতের দিকে খেলা, আমি কুণালদা একবার বলছে তুই সকাল দিকে চলে আসবি, তো আমি চলে এলাম। তো কুণালদার সাথে থাকতে, মিশতে, ওই ছেলেটার সাথে মিশতে, সত্যি একটা খুবই ভালো মানুষ ও, যে কখনো তোমার ফর্ম নিয়ে জাজ করবে না, কখনো তোমাকে নিজের কিছু আছে বলে সেটা নিয়ে তোমাকে জাজ করবে না, তোমাকে ছোট করবে না। ও পুরোপুরি একটা সিম্পল মানুষ যে সবার সাথে মিশতে পারে। এই জন্য কুণালদার সাথে আমার এই কারণেই কুণালদার টিমে খেলা, বা কুণালদার সাথে আমার একবার বললেই কানলায় চলে আসা। আচ্ছা যখন ধরো যারা স্পন্সরশিপ দেয়, যারা ওনার থাকে টিমে, ধরো এরকম হতেই পারে যে কোনো ম্যাচে ভালো পারফর্ম হলো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে রিয়াকশন কিরকম থাকে? আমি যাদের হয়ে খেলেছি, প্রথমে আমি খেলেছি 28 স্পোর্টস, যেখান থেকে আমি খেলা উঠেছি। তারপরে আমি উঠেছি হচ্ছে এমকে এর হয়ে খেলে, তারপরের বছর আমি এমকে এর হয়ে খেলেছি। এবছর আমি খেলছি কেটিএম লাভারের হয়ে, এসটিএম প্লাস এসটিএম এর হয়েও খেলছি। আমি এই 4টে মানুষ পেয়েছি যারা কোনোদিনও আমার ব্যাট ফর্ম অফ ফর্ম নিয়ে কিছু বলতোই না। ও বলতো তুই তুই পারবি, খুবই বেশি ব্যাক সাপোর্ট। আমি জানি না যে তারা কিরকম স্পন্সর হয় বা কি। আমি অজয়দার হয়েও খেলেছি একটা সিজন। তো এটা কোনোদিনও কখনো, আরেকটা স্পন্সরের এটাই, যে স্পন্সর হবে সে সবার আগে একটা ভালো মানুষ হতে হবে। তো তারা কখনো সবসময় প্লেয়ারকে ব্যাক করবে, আর আমি যেটার নাম নিলাম এটা সবসময় প্লেয়ার ব্যাক করে। আমি একদম বলতে পারি, যাতে তুমি এমকেই বলো, 28 স্পোর্টস বলো, অজয়দাকেই বলো,
তুমি কেটিএম লাভার্সই বলো, তুমি এসটিএম লাভার্সে জয়দীপ স্যারকেই বলো, যাকেই বলো, সবাই খুবই 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 সাপোর্টিভ। এরা খারাপ খেললে কিছু বলবে না তোমাকে। তোমাকে নিজের মতো করে ক্রিকেট খেলতে হবে। তুমি হতেও পারে তুমি বেস্ট খেলে দিলে, হতেও না পারে। তোমাকে সবসময় একটা জিনিস আছে যেটা ধর হেড টেল, লাইফের প্রতিটা পার্টে একটা হ্যাঁ বা না থাকে। তো ক্রিকেটটাও সেরকম, হয় তুমি একদিন ভালো খেলবে, একদিন খারাপ খেলবে। তো এইটা মেনে নিতে হবে। আর যারা মেনে নেয় তারাই আজকে বড় জায়গায় স্পন্সরশিপ করছে, সেই জন্যই তাদের আজকে শর্ট হ্যান্ড ক্রিকেটে এত বড় জায়গায় তাদের নাম। ইভেন আমি খেলিনি ওনার টিমে, এস এন্টারপ্রাইজ, ওনারও সেম আমি শুনেছি। খুব কম খেলেছি আমি ওনারও কিন্তু কোনোদিনও যারা বড় লেভেলের স্পন্সর হয় তারা কোনোদিনও কোনো প্লেয়ারকে ছোট করে না। আমি দেখেছি এটা। আমি তো একটা টিমে খেলিনি, আমি 3-4টে টিমে খেলেছি, আমি দেখেছি এরা কোনোদিনও কোনো ইয়েকে ছোট বা ওরম ভাবে খেলা নিয়ে কোনো সময় জাজ করে না। আচ্ছা, যখন তুমি ক্যাপ্টেন থাকো, একটা টিমের বোলিং সিস্টেমটা রেডি করো, বোলার রেডি করো, তখন ফার্স্টে কাদের কাদের নাম মনে পড়ে টিমে? দেখো, প্রতি বছর আমার বলার তো চেঞ্জ হয়। তো যেহেতু এই বছর নিয়ে খেলছি, এই বছর নিয়ে কথা বললাম, এই বছর আমার যে 4টে বলার আছে, আমার এই 4টে বলারই আমার কাছে বেস্ট। আমার কাছে সবাই, তাদের শোয়েব বলো আমার ওপেনিং বল করে ও বেস্ট, ঝাড়খণ্ডীয় বলো ও বেস্ট, পান্ডে মামা বলো ও বেস্ট। তবে আমার কাছে অরুণ ভার্মা, সবাই আমার কাছে 100, অরুণ ভার্মা আমার কাছে 101। আমি ওকে 1% হলেও বেশি রাখি, জাস্ট বিকজ এই আমার টিমে যতজন খেলছে সব থেকে বেশি ম্যাচুয়ার বলার আমার টিমে ওই। ইভেন ওর পারফরমেন্সও সেটা কথা বলে। আজ লাস্ট 3 বছর ধরে ওর বড় টুর্নামেন্টে যেরকম পারফরমেন্স, ওই পারফরমেন্স বেস তুমি ধরতে পারো। প্লাস কিছুদিন আগেই বর্ষা কাপ খেলা হলো, 14 রান ডিফেন্ড করা, 9 রান ডিফেন্ড করা। অজয় সংগতির আগের বছর আমরা খেললাম, তখনও একটা আমরা ম্যাচ হারার মুখে সেখান থেকে গিয়ে মেডেন বার করা। এইগুলো অরুণ ভার্মাই করতে পারে, জাস্ট বিকজ ও প্রচুর প্রচুর ঠান্ডা। ওর উইকেট পেলেও ওর কোনো রিয়াকশন থাকে না, ও 4 খেলেও ওর কোনো রিয়াকশন থাকে না। ও সারাক্ষণ বলটা নিয়ে, আর যখন ফিল্ডিং কাটে তখনও ভাবতে থাকে যে আমাকে কোন জায়গায় বল ফেলতে হবে। এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। একদম ঠান্ডা ছেলে, একদম পুরো কুল কাম কম্পোজ একটা বলার, যার হাতে তুমি বল দিলে তুমি আশা করতে পারো যে তোমাকে গেমেও কিছু করে দেবে। এই আমার এই 4টে বলাররা অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট। অরুণ ভার্মা ওদের থেকে একটু ম্যাচুয়ার, জাস্ট বিকজ ও অনেকদিন ধরে ক্রিকেটটা খেলছে আর ও জানে কোথায় কি করতে হয়। তো এই জন্য আমি অরুণ ভার্মাকে 1% অন্যদের থেকে এগিয়ে রাখবো। বাকি তুমি শোয়েব বলো, এখনকার দিনে আমার শোয়েবও অনেক বড় বলার। আজকে কিন্তু মামা পান্ডে বলো, প্লাস্টিকেও ভালো বল করছে ও, কিছুদিন আগে ভিডিও দেখছিলাম। আর ঝাড়খণ্ডী এমন একটা বলার যে আমাকে একটা আগমনী কাপ বলে টুর্নামেন্ট ছিল, পুরো টুর্নামেন্টে এরকম আমি আজ অব্দি কোনো বলার দেখিনি যে পুরো টুর্নামেন্টে একটা 4 খায়নি। এর আগে একমাত্র ছিল গোলু ছিল, যে তোমার বেহালাতে একটা খেলা হতো, বহুত বড় মাঠ, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বহুত বড় মাঠে খেলা হতো, ওই হরিসভা মাঠ। ওইখানে দেখেছিলাম গোলুকে একটাও 4 খেতে না, আজ থেকে প্রায় 10 বছর আগে। কিন্তু ওটা মাঠ অনেক বড় ছিল। কিন্তু আমি যখন খেলতে গেছিলাম আগমনী কাপ, মাঠটা মিডিয়াম ছিল, ওই মাঠে ঝাড়খণ্ডী একটাই 4 খেয়েছিল, তাও আবার সেকেন্ড ওভার করতে গিয়ে লাস্ট বলে। তো এটা একটা ইউনিক ব্যাপার ছিল আমার কাছে। আমি তো বলছি আমার 4টে বলাই আমার কাছে বেস্ট। হ্যাঁ, অরুণ ভার্মা যে কোনো পিচে, যে কোনো মাঠে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, তাতে ব্যাটে হোক বলে হোক, ও এগিয়ে রাখবে। ও শুধু যে ব্যাট করতে পারে, বল করতে পারে সেটা না, ও ব্যাট করেও আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছে। তো এর জন্য অরুণ ভার্মা 101, বাকি সবাই 100। আচ্ছা, যখন তোমাদের খেলা চলে, সবুজের সাথে যখন খেলা পড়ে, তা খেলার সময় তোমার আর ওর সাথে একটা কনফ্লিক্ট দেখা যায়, তো এটা বেসিক্যালি কি নিয়ে হয়? বেসিক্যালি এটা আজ থেকে 10 বছর আগে থেকেই হয়ে আসছে। যখন আমি নতুন নতুন খেলি তখন সবুজ অনেক বড় স্টার প্লেয়ার, তো সেই সময় ওকে কমপ্লিট করার মতো ছিলাম বা খেলছিলাম সেই সময়। তো লোক পাবলিক এই জিনিসটাকে একটা হাইপ করেছে, এটা হাইপের কোনো ব্যাপার নেই। ও একটা প্লেয়ার, আমি একটা প্লেয়ার, ওদের সাথে আমাদের খেলা হয়, ব্যাস এইটুকুই। আর এটাতে যে কোনো ওর কোনো কনফ্লিক্ট আছে বা আমার কিছু আছে, আমার এটা কোনো ফিল হয় না। ও নিজের বেস্ট দিতে চেষ্টা করে, আমিও নিজের বেস্ট দিতে চেষ্টা করি। আগে আমরা সবুজেরই খেলা লোকে বেশি পছন্দ করতো, কারণ সেই সময় আমাদের মধ্যেই ক্লাসটা বেশি হতো, সেই জন্যই এই জিনিসটাকে টেনে এনেছে। এমনি কোনো কোনো আলাদা কোনো কোনো কারণ নেই যে ওর সাথে আমার কোনো ব্যাপার। আচ্ছা, ধরো অপোনেন্ট টিমে যে সমস্ত প্লেয়াররা থাকে, বা তুমি যে প্রফেশনে আছো, এখানে আরো অনেক ধরনের প্লেয়াররা থাকে যারা তোমার অপোনেন্টে গেলে, তা এদের সাথে ম্যাচের বাইরে বন্ধুত্বটা কতটা? আমার দুর্গাপুরে যে সমস্ত ছেলেরা আছে আজকে, অভয় বলো, ঝিঙ্কু বলো, বাবলু বলো, ঋত্বিক বলো,
এদের সাথে আমার সত্যিই ভালো সম্পর্ক। বাইরের প্লেয়ারদের যদি তুমি কলকাতা বলো, বেহালার সব ছেলেদের সাথে আমার ভালো সম্পর্ক। আর আমার সাথে মোটামুটি সবারই সম্পর্ক বেটার। কিন্তু অনেকে অনেক কিছু ভেবে নেয় যে এর সাথে এর কথা হয় না, হয়তো এরকম কোনো ম্যাটার না। আর রইলো কথা সবুজ উসমান, এদের কথা, এদের আমার কাছে খেলার মাঠে যেটা হয় সেটা হয়। আর আমি তো আগেও বললাম, আমি আগে থেকে কাউকে কিছু করি না। কেউ যদি করে তাকে রিপ্লাইটা আমি দিই। এবার সাথে যদি কারো খারাপ লেগে থাকলে তাহলে ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার কিছু করার নেই। আমি এরকমই আমি। তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে, আমি তোমার সাথে পোলাইট ভাবেই কথা বলবো। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলবে, তো আমি তোমার সাথে উঁচু গলায় কথা বলবো। তো যদি তুমি সম্পর্ক হিসাবে বলতে চাও, আমার দুর্গাপুরের ছেলেদের সাথে, আমার বেহালার যে সমস্ত প্লেয়াররা খেলে তাদের সাথে, আমার সবার সাথেই মোটামুটি সম্পর্ক ভালো। তারপর আমার এমনি আমি কম মিশি। আমার সাথে লোক এবার যদি কেউ যেচে এসে কথা বলতে চায়, হয়তো তাকে আমি উত্তর হ্যাঁতে হ্যাঁ বলি, নাতে নাই বলি। বাট আমি মিশতে পারি না, যেটা ফ্যাক্ট। আমার কাছে, আমি তো বলেইছি আগে, আমার ওই 8টা বন্ধু আর আমার এই খেলার এই যে কিছু মানুষ আছে, এদের সাথেই আমার চললেই হলো। আমার বাকি আর কারোর সাথে আমার কোনো মতলব নেই। আচ্ছা, বর্তমানে যারা ধরো ক্রিকেট প্র্যাকটিস করছে, তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়, এই প্রফেশনে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কিভাবে মানে কি বলতে চাও? ধরো একদম ছোট থেকে, ধরো প্র্যাকটিস থেকে শুরু করে। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, যেটা মেন আমার মনে হয়, যদি ব্যাটসম্যান হও, তোমাকে নিজে কনফিডেন্ট থাকতে হবে যে তুমি সেটা পারবে। সেটা তোমাকে মুখে বাইরে বললে হবে না যে আমি করব, আমি পারবো। তুমি যখন ব্যাটটা ধরে মাঠে নামবে, তোমাকে যখন বলার বল করবে, যদি 1 ওভারে 4টে 4 বাকি থাকে, তো তোমাকে সেটা মুখে বললে হবে না যে আমি করে দেবো। সেটা তোমাকে নিজেকে নিজে মানতে হবে যে আমি ও করলে আমি করে দেবো, আমি পারবো। এই কনফিডেন্সটা যদি কোনো প্লেয়ারের মধ্যে চলে আসে, আর সে যদি প্র্যাকটিস করে, তাহলে সে যে কোনো জায়গায় ভালো খেলবে। যখন ধরো ক্রিকেট ম্যাচ চলছে, সেই সময় যারা দর্শক, তাদের যে উত্তেজনা, সেইটা দেখে তোমার কেমন ফিল হয়? খুব ভাল লাগে। আমি যে কোনো মাঠে খেলতে যাই, পুরো পাবলিক আমার জন্য যে চেয়ারটা করে, অ্যাকচুয়ালি সাকসেস যদি আমি কিছু লাইফে পেয়ে থাকি ক্রিকেট খেলে, তাহলে ওইটাই পেয়েছি। আমি যে কোনো মাঠে চাই, তো আমার যে সমস্ত বাইরে দর্শকরা থাকে, তারা খুব বেশি এক্সাইটমেন্ট হয়ে যায়, খুব বেশি আমার জন্য চেয়ার করে। আমি ক্রিকেট লাইফ থেকে এর থেকে বেশি আমার মনে হয় একটা প্লেয়ারের কাছে আর কিছু পাওনার নাই। টাকা পয়সা ফেম এইসব আলাদা জিনিস, ফ্যান ফলোয়িংস তো আমি মানিই না। আমি সব জায়গায় বলি যে আমার মতো একটা, আমি লোকের কথা জানি না, আমার মতো প্লেয়ারের ফ্যান হওয়া উচিত না। বললে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, এবি ডিভিলিয়ার্স, এদের হোক, রোনাল্ডো, এদের হোক। আমরা শর্ট পিচ খেলি, আমরা একটা লিমিটেড জায়গায় খেলি। তোমরা আমাদেরকে ভালোবাসছো, এই ভালোবাসাটা আমাদের দিতে থাকো। আর যারা বলে যে আমি তোমাদের ফ্যান, আমি তার সবাইকে একটাই কথা বলি, ভাই তুমি যদি আমার থেকে বড় হও, তাহলে তুমি আমার দাদা হলে, তুমি ছোট হলে তুমি আমার ভাই হলে। এই ভাইচারাটা শুধু বাঁচিয়ে রাখো। বাকি ক্রিকেটটা ক্রিকেটের জায়গায়, যদি সম্পর্ক ভালো থাকে, যদি ভাইচারা বেশি দিন থাকে, তাহলে এই এই ক্রিকেটটা আরো বেশি এগিয়ে যাবে। তুমি কোনো কিছু খারাপ কাজ করার আগে তোমার মাথায় আসবে যে না, আজকে এরা আমাকে এত ভালোবাসছে, আমি কোনো খারাপ কাজ করব না। এইটা একটা মাইন্ডসেট হবে, ব্যাস। আর এই চেয়ারিং মানে মানুষগুলোর জন্যই, এই ভাইগুলোর জন্যই খুব বেশি ভালো লাগে আমার ক্রিকেটটা খেলতে। আজও যদি আমি মাঠে এসেছি, তো আমার এই কারণটাই হচ্ছে এই ভাইগুলো, বন্ধুগুলো, যাদের জন্য আমি ক্রিকেট খেলতে পারি, বা এখনো আমার ইচ্ছা করে যে না, এরা দেখতে চাই, এরাও আমাকে ভালোবাসে, সেই জন্য এরা মাঠে আছে। এরাকে ফ্যান্স বলে আমি কখনো ছোটই করবো না। আমার সাথে সবার ভাইচারা থাকুক, আমি এটাই চাই। আচ্ছা, কালনাতে তুমি এর আগেও খেলতে এসছো, তো কালনাতে এসে কেমন লাগবে? খুব ভাল লাগে, খুব ভাল লাগে। প্রথম কথা গুড্ডু, তারপরে হচ্ছে আমাদের, আমি যার হয়ে খেলতে এসেছি কুনালদা, এদের সাথে এখানে আসলে ফিলই হয় না যে আমি কোথাও বাইরে এসেছি। মনে হয় কোনো নিজেরই জায়গায় ঘুরতে এসেছি, ঘুরবো ফিরবো, খেলবো, ক্রিকেট খেলবো, বাড়ি চলে যাব। এই জিনিসটা, এই বন্ধুত্ব জিনিসটা, এই সিম্পলিসিটি জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার যে কোনো সিম্পল জিনিস, সিম্পল লাইফস্টাইল বাঁচতেই ভালো লাগে। আমি তো তোমাকে বললামই, আমি পুরো সিম্পল লাইফস্টাইল ইউজ করি। আমি কোনো ডায়েট করি না, কোনো কিছু মেনটেন করি না। আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি। সিম্পল যেখানে সব জিনিস থাকবে, সেখানে আমাকে রাখলে আমার মনে হয় আমি সেখানে অনেক বেশি ভালো থাকবো। যেখানে কিছু দেখাবার বা কিছু ওইটা নিয়ে করার আরো চেষ্টা করা হবে, সেই জায়গা থেকে আমি সবসময় দূরে। তো আমার এই জিনিসটা, এই কাল্লায় এসে এই জিনিসটা ফিল হয় যে হ্যাঁ, এখানে সবাই নিজের যে যার মতোই আছে, সবাই আমাকে এখানে ভালোবাসে। আমি এখানে আসলে আজ সব এদের সাথে দেখা করতে পারি, এদের সাথে কিছু টাইম স্পেন্ড করতে পারি, কিছু মেমোরিজ আমি নিয়ে যাই। তো এই মেমোরিজ গুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাল্লায় আসে। তো এতক্ষণ শুনলাম তোমার পার্সোনাল জার্নি, প্রফেশনাল জার্নি, সবকিছু তুমি এবং যারা বর্তমানে এই লাইনে আসলে প্রফেশনে আসতে চলছে, তাদের সম্বন্ধে তুমি অনেক কিছু বললে। কালনাতে এসে তোমার কেমন লাগছে সেটা বললে। কুণালদার সাথে খেলে এতদিন ধরে থেকে তোমার কেমন লাগছে সেটা বললে। তো এবার বলো, আমাদের এই অবস্থিত স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো। প্রথমে একটু নার্ভাস ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি এইরকম জায়গায় কোনো জায়গায় এসেছি। এর আগেও প্রচুর শো টো এরকম হয়েছে আমার, এগুলো থেকে আমি দূরেই থাকি সব জিনিস থেকে।
যেহেতু কুনালদা বললো যে চল, আর কুনালদার কথা আমি ফেলতে পারি না, সেজন্য এলাম। প্রথম একটু লাগছিল যে না একটু কিরকম কি করবো, বাট তোমাদের সাথে কথা বলে, তোমাদের যারা ওয়ার্কিং স্টাফ আছে সবার সাথে আমার কথা বলে, ইভেন যে দাদা আমাকে কোশ্চেন করছে তাদের সাথে মিশে আমার খুব ভালো লাগছে। সত্যি নিজের ফিল হচ্ছে। তো আমি চাই তোমরা এই জিনিসটা আরো আগে এগিয়ে নিয়ে যাও। এই জিনিসটা আরো এগোলে হয়তো আমার জায়গায় আজ অন্য কেউ আসবে, তার জায়গাটা আরো বেশি ভালো হবে, সে তারা আরো ভালো কথা বলতে পারবে। তো তোমাদের এই জায়গাটা এসে সত্যি স্টুডিওটা এত সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। তো আজকে আজকে তো ম্যাচ আছে অলরেডি, তোমার ম্যাচের টাইমিং করে? 8টার সময় টাইমিং দিয়েছে, দেখা যাক খেলাতে কি হয়। আচ্ছা, এই ম্যাচের জন্য কোনো নার্ভাস বা কিছু? কোনো নার্ভাসনেস নেই, আমি তো বলছি। আচ্ছা আমি তোমাকে একটা বলি সিম্পল সিটি কথা, দেখো ধরো আমরা যে ক্রিকেটটা খেলি, এই যে তুমি বলছো 8টার সময় তুমি কি ভাববে, এক্সাইটমেন্ট এরকম কিছু না। আমার কাছে পুরো এই যে খেলার জিনিসটা, এই লাইফটা আমার কাছে একটা গিফটের মতো। সাপোজ তোমাকে আমি একটা গিফট দিলাম, তুমি আমার থেকে ধরো আশা করলে যে প্রিন্স হয়তো তোমাকে এই গিফটটা দিল, ওটা কিন্তু খুলে দিলেই শেষ, তুমি জানতে পেরে যাবে যে তুমি কি হচ্ছে। তো আমার কাছে আমার এই ক্রিকেট টুর্নামেন্ট গুলো খেলতে যাবো কোনো একটা গিফট টাইপের। আমি খেলতে যাব জানি ওটা যতক্ষণ আসছে ভালো লাগছে, যখনই মাঠে নেমে যাব, যখনই খেলার রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তুমি জেনেই গেলাম, তাহলে এক্সাইটমেন্টটা থাকলো কি করে? তো আমার কাছে পুরোটাই নর্মাল ব্যাপার, পুরো গিফটের মতো আরামসে ওটা র্যাপ করে প্যাক করা আছে। আমি 8টার সময় খেলা হবে, আমি যাব, আমি জানতে পেরে যাবো আমার সাথে কি হবে। তো এইটু যেটা হবে সেটা যখন হওয়ারই আছে, তো সেটা এখন থেকে ভাববো কেন? এখন থেকে ভেবে না নার্ভাস হয়ে লাভ আছে, না ওভার কনফিডেন্ট হয়ে লাভ আছে। যা হবে মাঠে গিয়ে দেখা যাবে, সিম্পল জিনিস। তো আজকে তোমার ম্যাচের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক আশা ইউ। করি তুমি এবছর যেমন আসছো পরেও আবার আসো, একদম। আবার তোমার সাথে দেখা হোক। তো বেস্ট অফ লাক তোমার জার্নির জন্য। আমরা চেষ্টা করবো যে তোমার জার্নি যেন আরো এগিয়ে যায়। চেষ্টা করবো আমিও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।